রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প অতিথি। প্রথম পরিচ্ছেদ। কাঠালিয়া জমিদার মতিলালবাবু নৌকা করিয়া সপরিবারে স্বদেশ যাইতেছিলেন। পথের মধ্যে মধ্যাহ্নে নদীতীরের এক গঞ্জের নিকট নৌকা বাঁধিয়া পাকের আয়োজন করিতেছেন। এমন সময় এক ব্রাহ্মণ বালক আসিয়া জিজ্ঞাসা করিল, বাবু, তোমরা যাচ্ছ কোথায়? প্রশ্নকর্তার বয়স 15-16 অধিক হইবে না। মতিবাবু উত্তর করিলেন, কাঠালে। ব্রাহ্মণ বালক কহিল, আমাকে পথের মধ্যে নন্দীগায়ে নামিয়ে দিতে পারো? বাবু সম্মতি প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? ব্রাহ্মণ বালক কহিল, আমার নাম তারাপদ। গৌরবর্ণ ছেলেটিকে বড় সুন্দর দেখিতে, বড় বড় চক্ষু এবং হাস্যময় ওষ্ঠাধারে একটি সুললিত সৌকুমার্য প্রকাশ পাইতেছে। পরিধানে একখানি মলিন ধুতি, অনাবৃত দেহখানি সর্বপ্রকার বাহুল্যবর্জিত। কোনো শিল্পী যেন বহু যত্নে নিখুঁত নিটোল করিয়া গড়িয়া দিয়াছেন, যেন সে পূর্বজন্মে তাপস বালক ছিল এবং নির্মল তপস্যার প্রভাবে তাহার শরীর হইতে শরীরাংশ বহুল পরিমাণে ক্ষয় হইয়া একটি সম্মার্জিত ব্রাহ্মণ্যশ্রী পরিস্ফুট হইয়া উঠিয়াছে। মতিলালবাবু তাহাকে পরম স্নেহভরে কহিলেন, বাবা, তুমি স্নান করে এসো, এইখানেই আহারাদি হবে। তারাপদ বলিল, রসুন, বলিয়া তৎক্ষণাৎ অসংকোচে রন্ধনের আয়োজনে যোগদান করিল। মতিলালবাবুর চাকরটা ছিল হিন্দুস্থানি। মাছকোটা প্রভৃতি কার্যে তাহার তেমন পটুতা ছিল না। তারাপদ তাহার কাজ নিজে লইয়া অল্পকালের মধ্যে সুসম্পন্ন করিল এবং 2-1টা তরকারিও অভ্যস্ত নৈপুণ্যের সহিত রন্ধন করিয়া দিল। পাককার্য শেষ হইলে তারাপদ নদীতে স্নান করিয়া বোচকা খুলিয়া একটা শুভ্র বস্ত্র পরিল। একটি ছোট কাঠের কাঁকই লইয়া মাথার বড় বড় চুল কপাল হইতে তুলিয়া গ্রীবার উপরে ফেলিল এবং মার্জিত পৈতার গোছা ভক্ষে বিলম্বিত করিয়া নৌকায় মতিবাবুর নিকট গিয়া উপস্থিত হইল। মতিবাবু তাহাকে নৌকার ভিতরে লইয়া গেলেন। সেখানে মতিবাবুর স্ত্রী এবং তাহার নবমবর্ষীয়া এক কন্যা বসিয়াছিলেন। মতিবাবুর স্ত্রী অন্নপূর্ণা এই সুন্দর বালকটিকে দেখিয়া স্নেহে উচ্ছ্বসিত হইয়া উঠলেন। মনে মনে কহিলেন, আহা, কাহার বাছা কোথা হইতে আসিয়াছে! ইহার মা ইহাকে ছাড়িয়া কেমন করিয়া প্রাণ ধরিয়া আছে। যথাসময়ে মতিবাবু এবং এই ছেলেটির জন্য পাশাপাশি 2খানি আসন পড়িল। ছেলেটি তেমন ভোজনপটু নহে। অন্নপূর্ণা তাহার স্বল্প আহার দেখিয়া মনে করিলেন সেই লজ্জা করিতেছে। তাহাকে এটা ওটা খাইতে বিস্তর অনুরোধ করিলেন, কিন্তু যখন সে আহার হইতে নিরস্ত হইল তখন সে কোনো অনুরোধ মানিল না। দেখা গেল ছেলেটি সম্পূর্ণ নিজের ইচ্ছা অনুসারে কাজ করে, অথচ এমন সহজে করে যে তাহাতে কোনো প্রকার জেদ বা গোঁ প্রকাশ পায় না। তাহার ব্যবহারে লজ্জার লক্ষণও লেশমাত্র দেখা গেল না। সকলের আহারাদির পরে অন্নপূর্ণা তাহাকে কাছে বসাইয়া প্রশ্ন করিয়া তাহার ইতিহাস জানিতে প্রবৃত্ত হইলেন। বিস্তারিত বিবরণ কিছুই সংগ্রহ হইল না। মোট কথা এটুকুই জানা গেল, ছেলেটি 7-8 বৎসর বয়সেই স্বেচ্ছাক্রমে ঘর ছাড়িয়া পলাইয়া আসিয়াছে। অন্নপূর্ণা প্রশ্ন করিলেন, তোমার মা নাই? তারাপদ কহিল, আছেন। অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, তিনি তোমাকে ভালোবাসেন না? তারাপদ এই প্রশ্ন অত্যন্ত অদ্ভুত জ্ঞান করিয়া হাসিয়া উঠিয়া কহিল, কেন ভালোবাসবেন না? অন্নপূর্ণা প্রশ্ন করলেন, তবে তুমি তাকে ছেড়ে চলে এলে কেন? তারাপদ কহিল, তার আরও 4টি ছেলে এবং 3টি মেয়ে আছে। অন্নপূর্ণা বালকের এই অদ্ভুত উত্তরে ব্যথিত হইয়া কহিলেন, ও মা, সে কি কথা! 5টি আঙুল বলে কি 1টি আঙুল ত্যাগ করা যায়? তারাপদর বয়স অল্প, তাহার ইতিহাসও সেই পরিমাণে সংক্ষিপ্ত, কিন্তু ছেলেটি সম্পূর্ণ নূতনতর। সে তাহার পিতামাতার 4র্থ পুত্র, শৈশবেই পিতৃহীন হয়।
বহু সন্তানের ঘরেও তারাপদ সকলের অত্যন্ত আদরের ছিল। মা, ভাই, বোন এবং পাড়ার সকলের নিকট হইতে সে অজস্র স্নেহ লাভ করিত। এমনকি গুরুমহাশয়ও তাহাকে মারিত না। মারিলেও বালকের আত্মীয় পর সকলেই তাহাতে বেদনা বোধ করিত। এমন অবস্থায় তাহার গৃহত্যাগ করিবার কোনোই কারণ ছিল না। যে উপেক্ষিত রোগা ছেলেটা সর্বদাই চুরি করা গাছের ফল ও গৃহস্থ লোকের নিকট তাহার চতুর্গুণ প্রতিফল খাইয়া বেড়ায়, সেও তার পরিচিত গ্রামবাসীর মধ্যে তাহার নির্যাতনকারিণী মার নিকট পড়িয়া রইল। আর সমস্ত গ্রামের এই আদরের ছেলে একটা বিদেশি যাত্রার দলের সহিত মিলিয়া অকাতর চিত্তে গ্রাম ছাড়িয়া পলায়ন করিল। সকলে খোঁজ করিয়া তাহাকে গ্রামে ফিরাইয়া আনিল। তাহার মা তাহাকে বক্ষে চাপিয়া ধরিয়া অশ্রু জলে আর্দ্র করিয়া দিল। তাহার বোনরা কাঁদিতে লাগিল। তাহার বড় ভাই, পুরুষ অভিভাবকেরা কঠিন কর্তব্য পালন উপলক্ষে তাহাকে মৃদু রকম শাসন করিয়া চেষ্টা করিয়া অবশেষে অনুতপ্ত চিত্তে বিস্তর প্রশ্রয় এবং পুরস্কার দিল। পাড়ার মেয়েরা তাহাকে ঘরে ঘরে ডাকিয়া প্রচুরতর আদর এবং বহুতর প্রলোভনে বাধ্য করিয়া চেষ্টা করিল, কিন্তু বন্ধন, এমনকি স্নেহবন্ধনও তাহার সহিল না। তাহার জন্ম নক্ষত্র তাহাকে গৃহহীন করিয়া দিয়াছে। সে যখনই দেখিত নদী দিয়া বিদেশি নৌকা গুণ টানিয়া চলিয়াছে, গ্রামের বৃহৎ অশ্বত্থ গাছের তলে কোনো দূরদেশ হইতে এক সন্ন্যাসী আসিয়া আশ্রয় লইয়াছে, অথবা বেদেরা নদীর তীরের পতিত মাঠে ছোট ছোট চাটাই বাঁধিয়া বাখারি ঝুলিয়া চাঙারি নির্মাণ করিয়া বসিয়াছে, তখন অজ্ঞাত বহির পৃথিবীর স্নেহহীন পৃথিবীর স্বাধীনতার জন্য তার চিত্ত অশান্ত হইয়া উঠিত। উপরি উপরি 2-3 বার পলায়নের পর তাহার আত্মীয়বর্গ এবং গ্রামের লোক তাহার আশা পরিত্যাগ করিল। প্রথম সে একটা যাত্রার দলের সঙ্গ লইয়াছিল। অধিকারী যখন তাহাকে পুত্র নির্বিশেষ স্নেহ করিতে লাগিল এবং দলস্থ ছোট বড় সকলেরই যখন সে প্রিয় পাত্র হইয়া উঠিল, এমনকি যে বাড়িতে যাত্রা হইত সে বাড়ির অধ্যক্ষগণ, বিশেষত পুরো মহিলাবর্গ যখন বিশেষ রূপে তাহাকে আহ্বান করিয়া সমাদর করিতে লাগিল, তখন একদিন সে কাহাকেও কিছু না বলিয়া কোথায় নিরুদ্দেশ হইয়া গেল। তাহার আর সন্ধান পাওয়া গেল না। তারাপদ হরিণ শিশুর মতো বন্ধন ভীরু, আবার হরিণেরই মতো সঙ্গীতমুগ্ধ। যাত্রার গানেই তাহাকে প্রথম ঘর হইতে বিভাগী করিয়া দেয়। গানের সুরে তাহার সমস্ত শিরার মধ্যে অনুকম্পন এবং গানের তালে তাহার সর্বাঙ্গে আন্দোলন উপস্থিত হইত। যখন সে নিতান্ত শিশু ছিল, তখনও সঙ্গীত সভায় সে যেরূপ সঙ্গত গম্ভীর বয়স্কভাবে আত্মবিস্তৃত হইয়া বসিয়া বসিয়া দুলিত, দেখিয়া প্রবীণ লোকের হাস্য সম্বরণ করা দুঃসাধ্য হইত। কেবল সঙ্গীত কেন, গাছের ঘন পল্লবের উপরে যখন শ্রাবণের বৃষ্টিধারা পড়িত, আকাশে মেঘ ডাকিত, অরণ্যের ভিতরে মাতৃহীন দৈত্য শিশুর ন্যায় বাতাস ক্রন্দন করিয়া থাকিত, তখন তাহার চিত্ত যেন উচ্ছৃঙ্খল হইয়া উঠিত। নিস্তব্ধ দ্বিপ্রহরের বহুদূর আকাশ হইতে চিলের ডাক, বর্ষার সন্ধ্যায় ভেকের কলরব, গভীর রাত্রে শৃগালের চিৎকার ধ্বনি সকলই তাহাকে উতলা করিত। এই সঙ্গীতের মোহে আকৃষ্ট হইয়া সে অনতি বিলম্বে এক পাঁচালের দলের মধ্যে গিয়া প্রবিষ্ট হইল। দলাধ্যক্ষ তাহাকে পরম যত্নে গান শিখাইতে এবং পাঁচালি মুখস্থ করাইতে প্রবৃত্ত হইল এবং তাহাকে আপন বক্ষপিঞ্জরে পাখির মতো প্রিয় জ্ঞান করিয়া স্নেহ করিতে লাগিল। পাখি কিছু কিছু গান শিখিল এবং একদিন প্রত্যুষে উড়িয়া চলিয়া গেল। শেষবারে সে এক জিমন্যাস্টিকের দলে জুটিয়াছিল। জ্যৈষ্ঠ মাসের শেষ ভাগ হইতে আষাঢ় মাসের অবসান পর্যন্ত এ অঞ্চলে স্থানে স্থানে পর্যায়ক্রমে 12 মেলা বসিয়া থাকে। তদুপলক্ষে 2-3 দল যাত্রা, পাঁচালী, কবি, নর্তকী এবং নানাবিধ দোকান নৌকা যোগে ছোট ছোট নদী উপনদী দিয়া এক মেলা অন্তে অন্য মেলায় ঘুরিয়া বেড়ায়। গত বৎসর হইতে কলকাতার এক ক্ষুদ্র জিমন্যাস্টিকের দল
এই পর্যটন শিল্প মেলার আমোদ চক্রের মধ্যে যোগ দিয়াছিল। তারাপদ প্রধানত নৌকারোহী দোকানের সহিত মিশিয়া মেলায় পানের খিলি বিক্রয়ের ভার লইয়াছিল। পরে তাহার স্বাভাবিক কৌতূহলবশত এই জিমন্যাস্টিকের আশ্চর্য ব্যায়াম নৈপুণ্য আকৃষ্ট হইয়া এই দলে প্রবেশ করিয়াছিল। তারাপদ নিজে নিজে অভ্যাস করিয়া ভালো বাঁশি বাজাইতে শিখিয়াছিল। জিমন্যাস্টিকের সময় তাহাকে দ্রুত তালে লখনৌ ঠুংরির সুরের বাঁশি বাজাইতে হইত। এই তাহার একমাত্র কাজ ছিল। এই দল হইতেই তাহার শেষ পলায়ন। সে শুনিয়াছিল নন্দীগ্রামে জমিদার বাবুরা সমারোহে এক শখের যাত্রা খুলিতেছে। শুনিয়া সে তাহার ক্ষুদ্র বোচকটি লইয়া নন্দীগ্রামে যাত্রার আয়োজন করিতেছিল। এমন সময় মতিবাবুর সহিত তাহার সাক্ষাৎ হয়। তারাপদ পর্যায়ক্রমে নানা দলের মধ্যে ভিড়িয়াও আপন স্বাভাবিক কল্পনাপ্রবণ প্রকৃতির প্রভাবে কোনো দলের বিশেষত্ব প্রাপ্ত হয় নাই। অন্তরের মধ্যে সে সম্পূর্ণ নির্লিপ্ত এবং মুক্ত ছিল। সংসারে অনেক কুৎসিত কথা সে সর্বদা শুনিয়াছে এবং অনেক কদর্য দৃশ্য তাহার দৃষ্টিগোচর হইয়াছে, কিন্তু তাহার মনের মধ্যে সঞ্চিত হইবার তিলমাত্র অবসর প্রাপ্ত হয় নাই। এই ছেলেটির কিছুতেই খেয়াল ছিল না। অন্যান্য বন্ধনের ন্যায় কোনো প্রকার অভ্যাস বন্ধনও তাহার মনকে বাধ্য করিতে পারে নাই। সে এই সংসারে পঙ্কিল জলের উপর দিয়া শুভ্র পক্ষ রাজহংসের মতো সাঁতার দিয়া বেড়াইত। কৌতূহলবশত যত বাড়ি ডুব দিত তাহার পাখা সিক্ত বা মলিন হইতে পারিত না। এই জন্যই এই গৃহত্যাগী ছেলেটির মুখে একটি শুভ্র স্বাভাবিক তারুণ্য অম্লানভাবে প্রকাশ পাইত। তাহার সেই মুখশ্রী দেখিয়া প্রবীণ বিষয়ী মতিলালবাবু তাহাকে বিনা প্রশ্নে বিনা সন্দেহে পরম আদরে আহ্বান করিয়া লইয়াছিলেন।